আমি আপনাদের সাথে জয়। আপনারা শুনছেন বঙ্গরহস্য ইউটিউব চ্যানেল। আজকের এপিসোড তান্ত্রিক পড়াবাড়ির অশরীরী দ্বিতীয় পর্ব। হ্যাঁ, যাব, তবে আপনারা একটু বসুন। আমি ঘরের ভিতর থেকে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র ঝোলার ভরে নিয়ে আসি, তারপর একসাথে মিলে সবাই রওনা দেব। আচ্ছা, বেশ, ঠিক আছে ঠাকুরমশাই। আমরা বরং এই সময়টুকু আপনার বাড়ির বাইরে গরুর গাড়ি ছায়ার ভিতরে অপেক্ষা করছি। আপনি আপনার প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র সঙ্গে নিয়ে বাড়ির লোককে জানিয়ে বেরিয়ে আসুন। প্যাপিংস সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে আগুন ধরালেন। তিনি তারপর পুনরায় বলতে শুরু করলেন আজকের গল্প পরবর্তী অংশ। আমি আমার প্রয়োজনীয় সমস্ত কিছু সেই লাল সালুর ঝোলার মধ্যে ভরে বাড়ির সকলকে বিদায় জানিয়ে বেরিয়ে এলাম বাইরে। বাইরে আসতে দেখলাম গরুর গাড়ির মধ্যে বসে আমার জন্য অপেক্ষা করছে নরহরি মশাই এবং তার স্ত্রী বিশাখা দেবী। কাল বিলম্ব না করেই দুগ্গা দুগ্গা বলে আমি উঠে পড়লাম গরুর গাড়ির মধ্যে। আমি উঠে পড়ার মাত্রই নরহরি মশাই গরুর গাড়ির চালকের উদ্দেশ্যে বললেন, চলো হে ভাইয়া, এবার গাড়ি চালাতে শুরু করুন। নরহরি মশাইয়ের নির্দেশ পাওয়ার মাত্রই আমাদের গরুর গাড়ি গড়াতে আরম্ভ করল। আমাদের গ্রাম ছাড়িয়ে আশেপাশের কত চেনা অচেনা গ্রাম পার করে আমরা এগিয়ে যেতে লাগলাম, ক্রমে পাথরপুরের উদ্দেশ্যে। গ্রাম্য পরিবেশে আমার বরাবরই ভালো লাগে। আমি গ্রামের ছেলে। গ্রাম আমার চিরকালের ভীষণ প্রিয় এক জায়গা। অগত্যা এখন কোনো উপায়ন্ত না থাকায় দারুণ এই শহরের মধ্যে এসে বসবাস করতে হয়। আমার দুই চোখ যেন সর্বদাই ভেসে ওঠে ছায়াঘেরা পল্লী গ্রাম। সে যাই হোক, আমরা যখন নরহরি মশাইয়ের গ্রামের পাথরপুরের পৌঁছালাম তখন পড়ন্ত বেলা বলা চলে। ছোট্ট গোল সূর্যটা পঞ্চমুখী যাবার মতনই টকটকে লাল হয়ে প্রায় ঢলে পড়েছে পশ্চিম আকাশে। নরহরি মশাইয়ের বাড়ি আস্তে আস্তে সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে এলো। আসেন ঠাকুরমশাই, আসেন, ওই হলো আমার ছোট্ট গৃহ। নরহরি মশাইয়ের কথা শুনে গরুর গাড়ি থামালেন। আমরা এক এক করে এবার নেমে এলাম গরুর গাড়ি ছেড়ে। চারিদিক জুড়ে বেশ অন্ধকার। নেমে এলেও নরহরি মশাই গৃহ দেখানোর জন্য যেদিকে আঙুল নির্দেশ করেছিলেন সেদিক পানে তাকাতেই দেখলাম একটা মাটির ছোট্ট কুঁড়ে ঘর আমার নজরে পড়ল। তবে ঘরটা আকারে বেশ ছোটোখাটো, গোছের হলেও তা ভীষণ সাজানো গোছানো। সেটা আমি সেখান থেকে দাঁড়িয়ে বিলক্ষণ বুঝলাম। গরুর গাড়ির চালক সে তার পারিশ্রমিক মিটিয়ে দিয়ে নরহরি মশাই এবার আমাদের পথ ছিনিয়ে নিয়ে যেতে লাগলেন সামনের দিকে। মেটো রাস্তা একেবারে শুকনো খটখটে, যা দেখে বোঝা যায় দীর্ঘদিন এখানে বৃষ্টি হয়নি, তাই রাস্তার দুই ধারে কচি নরম ঘাসগুলো বর্তমানে একেবারে প্রায় শুকিয়ে গেছে। তবে রাস্তার দুধার ঘেঁষে রয়েছে বেশ বড় সড়ো আকারে ঝোপঝাড়। নরহরি মশাইয়ের মাঝ উঠোনে আছে একখানা ছোটোখাটো তুলসী মঞ্চ। বিশাখা দেবী সেই তুলসী মঞ্চের দিকে মুখ করে একবার কপালে হাত দিয়ে ঘরের পানে আরও বেশ কিছুটা এগিয়ে গিয়ে তার পুত্র নিতাই চরণের উদ্দেশ্যে হাঁক দিলেন, নিতাই, ও বাবা নিতাই, কোথায় গেলি রে তুই? বেরিয়ে আয়, দেখ আমরা ফিরে এসেছি, আর সঙ্গে করে কাকে নিয়ে এসেছি দেখে যা। বিশাখা দেবীর কথায় এবার সেই ঘরের অভ্যন্তর থেকে বেরিয়ে এলো 12-13 কি 15 বছরের এক যুবক। এই প্রথমবারের জন্য আমি নিতাই চরণের মুখ দেখলাম। নরহরি মশাই পুত্রের উদ্দেশ্যে বললেন, আয় বাবা আয়, ইনি বড় উচ্চতর মানুষ, এনার নাম তারানাথ চক্রবর্তী, এনাকে প্রণাম কর দেখি। নরহরি মশাইয়ের কথা শুনে তার ছেলে নিতাই চরণ এবার এগিয়ে এলেও আমার দিকে, তারপর আমার পায়ের ধুলোয় মাথায় নিল। আমি তাকে আশীর্বাদ করে বললাম, থাক থাক বাবা, আমি প্রাণ ভরে আশীর্বাদ করেছি তোমায়, তুমি বড় হও, মানুষের মতন মানুষ হয়ে বাবা মায়ের মুখ উজ্জ্বল করো। ঠাকুরমশাই আসেন, ঘরের ভিতরে ঢুকে আসেন। গিন্নি, তুমি বরং সাজবাতি জ্বালানোর ব্যবস্থা করো, চারিদিকে বেশ আধার ঘনিয়ে এসেছে। হ্যাঁ, তোমরা ঘরে গিয়ে বসো, আমি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করছি। ঠাকুরমশাইয়েরও বোধহয় খিদে পেয়েছে, এতটা পথ অতিক্রান্ত করে তিনি এসেছেন, খিদে পাওয়াটাই স্বাভাবিক। আরে না না বিশাখা দেবী, আমার মোটেও খিদে পাইনি, দয়া করে আপনারা আমায় নিয়ে এত ব্যস্ত হয়ে পড়বেন না। তাই বললে কি হয় ঠাকুরমশাই, আমাদের আহ্বানে আপনি এই পাথরপুর গ্রামে এসেছেন, আমাদের তো দায়িত্ব আপনার দেখভাল করা। তাছাড়া আপনার মতন একজন দেবতুল্য মানুষের পায়ে ধুলো আমাদের ভিটে পড়েছে, সে আমাদের বহু জন্মের
ভাগ্যের ফল। আপনার যত্ন আত্তি করা আমাদের কর্তব্য। দয়া করে সেই কর্তব্য থেকে আমাদের বঞ্চিত করবেন না। গিন্নি, তুমি চটজলদি চারিদিকে সাজবাতি জ্বালিয়ে রান্নাঘরের ভিতর ঢুকিয়ে পরিষ্কার কাপড় পরে হাতে মুখে জল দিয়ে ঠাকুরমশাইয়ের জন্য কিছু খাবারের ব্যবস্থা করো। আর আমরা ঘরের ভিতরে গিয়ে বরং বসছি। আচ্ছা বেশ, ঠিক আছে, তাই করো। তোমার ঘরে গিয়ে কথা কও, আমি এক্ষুনি কিছু বানিয়ে নিয়ে যাচ্ছি। আমি নরহরি মশাই এবং নিতাই চরণ এসে ঘরের মধ্যে বসলাম। বিশাখা দেবী সেই ঘরের মেঝের মধ্যে নামিয়ে রেখে গেল একটা ছোট্ট লণ্ঠন। লণ্ঠনের মৃদু সোনালি আলোয় শিখায় ছড়িয়ে পড়ল গোটা ঘর ভিতর। আর সেই আলোতেই আমি নিতাইকে পরিষ্কারভাবে দেখলাম। তার মাথায় লম্বা লম্বা চুল বাম দিকে ঢলে পড়েছে, তারও মধ্যে ললাটে রয়েছে একখানি রসকালি, টানা টানা পদ্ম ফুলের পাপড়ির মতন দুই চোখ, গলায় তুলসী কাঠের মালা, পরনে একটি নিত্যদিনের পরা মলিন পাঞ্জাবি এবং খাটো ধুতি। আমি হাতের ইশারায় নিতাই চরণকে আমার কাছে ডেকে আদর করে বললাম, আমি তোমার নাম জানি, কিন্তু তবুও তোমার মুখ থেকে শুনতে চাই তোমার নাম। নরহরি মশাইয়ের পুত্র এবার আমার দিকে তাকিয়ে সৌজন্যমূলক হাসি এসে বলল, আমার নাম নিতাই চরণ পাল। আমার বাবার নাম নরহরি পাল এবং মায়ের নাম বিশাখা পাল। নিতাইয়ের উত্তরে আমি হেসে ফেললাম। সত্যি শিশুদের মধ্যে এক অদ্ভুত সরলতা কাজ করে। আমি তার নাম জিজ্ঞেস করলাম, আর সে আমাকে তার নিজের নাম, নিজের বাবার নাম, মায়ের নাম সব বলে চলল। মায়ের নাম সব বলে চলল গলগল করে। আমি তার মাথার চুল এলোমেলোভাবে হাত বুলিয়ে দিয়ে বললাম, থাক বাবা, হয়েছে। আমি শুধু তোমার নাম জিজ্ঞাসা করেছিলাম। তোমার মা বাবার নাম ইতিমধ্যে আমার জানা হয়েছে। তবে নরহরি মশাই যাই বলেন না কেন, আপনার ছেলেটা কিন্তু ভারী মিষ্টি স্বভাবের। নিতাই, তুমি দাঁড়িয়ে থেকো না, বসে দেখি, আমার কাছে এসো। তোমার সাথে আমার অনেক গল্প আছে। সেই গল্প করব বলেই তো কত দূর থেকে ছুটে এলাম। ওমা, তুমি আমার সাথে গল্প করবে বুঝি? তা তো বেশ ভালো কথা। কথাগুলো আনন্দের সাথে বলে দুই হাতে তালি দিয়ে উঠল ছোট্ট বাচ্চা ছেলেটা। হ্যাঁ, গল্প করবে, কিন্তু সব কিছু হবে খাবার পরে। নিতাই, তুইও অনেকক্ষণ কিছু খাসনি। ঘরের গরুর ভালো দুধ ছিল, তাই দিয়ে একটু পায়েস বানিয়ে আনলাম, চটজলদি খেয়ে নিন দেখি। ঠাকুরমশাই, আপনার জন্য এক বাটি পায়েস এনেছি, আপনিও দয়া করে এটা গ্রহণ করুন। বিশাখা দেবী এবার পায়েসের বাটিগুলো নামিয়ে রেখে গেল আমাদের সামনে। 2-3 দিন পর ছেলেকে পুনরায় এরকমভাবে আসতে দেখে তিনি ভারী খুশি হয়েছেন। সেই পায়েস মুখে তুললেই বুঝলাম তার সাথে অতুলনীয়। পায়েস খেয়ে শূন্য বাটি নামিয়ে রেখে আমি নিতাইয়ের দিকে তাকিয়ে পুনরায় প্রশ্ন করলাম, আচ্ছা নিতাই, তুমি এবার বলো তো, তোমার সবচেয়ে প্রিয় মানুষকে, তোমার মা নাকি তোমার বাবা? তোমায় সবচেয়ে কে বেশি ভালোবাসে? এক মুহূর্ত সময় এতটুকু ভাবনা চিন্তা না করে ছেলেটা খুব দ্রুতই উত্তরে যা বলল তা শুনে আমি এবং তার বাবা নরহরি মশাই ভারী আশ্চর্য হয়ে পড়লাম। আমি সবচেয়ে যাকে বেশি পছন্দ করি সে হলো আমার সোনামা। সোনামা আমায় খুব ভালোবাসে। সোনামায়ের মতন এমন ধারা ভালোবাসা কেউ আমায় দিতে পারবে না। সোনামা, এই সোনামা কে? নিতাই? নরহরি মশাইয়ের মুখের দিকে তাকিয়ে বুঝলাম প্রশ্নটা আমি করলেও এই একই প্রশ্ন তার মনের মধ্যে জেগে উঠেছে। তিনিও জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইল ছেলের দিকে। নিজে তার বাবার দিকে তাকিয়ে অত্যন্ত ভয়ে একটা শুকনো ঢোক গিলে চুপচাপ বসে রইল। আমি বুঝলাম সে এই বিষয়ে তার বাবার সামনে মুখ খুলতে নারাজ। তাই আমি নরহরি মশাইয়ের উদ্দেশ্যে বললাম, নরহরি মশাই, আপনি একটু বাইরে যান, আমার সাথে আপনার পুত্রের কিছু একান্ত আলোচনা করার আছে। ঠিক আছে মশাই, আপনারা কথা বলুন, আমি বরং ঘরের বাইরে যাচ্ছি। নরহরি মশাই ঘরের চৌকাঠ পেরিয়ে যেতেই আমি ঘরের দরজা ভেজিয়ে দিয়ে বসলাম নিতাই চরণের পাশে। তারপর পুনরায় তাকে প্রশ্ন করলাম, এবার বলল, নিতাই, তোমার সোনামা আসলে কে? সোনামায়ের সাথে আমার পরিচয় হয়েছে আজ থেকে মাত্র 2 দিন আগে। আমাদের গ্রাম পাথরপুরে একেবারে শেষ মাথায় রয়েছে একখানা পোড়া বাড়ি। সেই পোড়ার বাড়ির কাছেই কোনো মানুষ যায় না ভয়। সন্ধ্যা নামার পর তো বহু দূরের কথা, দিনের আলোতেও সেখানে যাওয়া সাহস কারণে নেই।
ছোটোবেলা থেকেই বাবা মায়ের মুখ থেকে শুনে আসছি ওই বাড়িতে নাকি কোনো একটা ভয়ানক অশরীরী আত্মা বসবাস করে। তাই এদিক পানে যেন কোনো দিন কোনো অবস্থাতেই না যায়। সেই দিন বিকালে খেলছিলাম গায়ের মাঠে। খেলা প্রায় শেষ হয়ে এসেছে, এমন সময় কালুয়া কিসের যেন একটা গন্ধ পেয়ে দৌড় লাগালো সেই পোড়াবাড়ির দিকে। কালুয়া আমাদের পোষা কুকুর, আপনি দেখছেন কিনা জানি না, সে আমাদের বাড়ির উঠোন, সে আমাদের বাড়ির ঠিক আগেই শুয়ে থাকে সব সময়। আমার মা তাকে খেতে দেয় দিনে 3 বার। কালুয়া ওদিকে চলে যেতেই আমি কি করব ভেবে উঠতে পারলাম না। এদিকে ততক্ষণে সন্ধ্যায় অন্ধকার ঘনিয়ে এসেছে একটু একটু করে, অথচ কালুয়া ঊর্ধ্বশ্বাসে দৌড় লাগিয়ে শেষ মাথা বরাবর। অতশত ভাবনা চিন্তা না করেই অগত্যা আমিও দৌড়ে গেলাম সেই দিক পানে। পোড়াবাড়ির সামনেই কালুয়া সেখানে চুপটি করে বসে রয়েছে। আমি ওর কাছে গিয়ে ওর মাথায় হাত বুলিয়ে বললাম, কালুয়া, আরে ও কালুয়া, কি হলো রে তোর? হঠাৎ করে এভাবে দৌড়িয়ে এলি যে? ভুক ভুক করে 2 বার ডেকে উঠল কুকুরটা। তারপর আমি ওকে নিয়ে সেই পোড়াবাড়ির পিছনে রেখে ঘর পানে হাঁটতে যাব, ঠিক এমন সময় আমার কানে এলো কে যেন আমাকে পোড়াবাড়ির ভিতর থেকে বলে উঠল,